পাকিস্তানের সাথে এখন যুদ্ধ করার এখন আমাদের ওই রকম সক্ষমতা নাই এখন। আর আণবিক বোমা যেটা আছে নিউক্লিয়ার, এটা ব্যবহার করলে এরাও ব্যবহার করবে। দুজনের হাতে যদি বন্দুক থাকে তো বন্দুক ব্যবহার হয় কম, যে ও মারলে তো আমিও মারবো। আর এটা এখন তারা কেউ দুজনের কেউ এফোর্ড করতে পারবে না। আর আমি জনগণের পক্ষ থেকে আপনাদের ডাইরেক্ট আমি লাইভ অন এয়ারে আমি ডিবেট করতে চাই। আপনি কথা আপনাকে আরো 10 বছর জন্য আমরা সুপারিশ করবো, আপনি 10 বছর থাকেন। কিন্তু আগে আপনি যে এই পর্যন্ত যেগুলো দেখছে সকালবেলা বোঝা যায় সারাদিনটা কেমন যাবে, তাহলে আপনি ওইটা আমার চ্যালেঞ্জ তো ওনারা গ্রহণ করেন। বাড়ার পরে তো সে আরো টাকা কামাইতে পারছে, আবার এখন উনি বলতেছেন উনি তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কাস্টডিতে নিতে হবে, দুদক তদন্ত করবে। আমরা দেখি দুদক একটা স্বাধীন সার্বভৌম একটা প্রতিষ্ঠান, হ্যাঁ সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে দুইজন ছাত্র গেলেন, কি জন্য গেলেন? একটা হলো রাষ্ট্রের কাস্টডিতে থাকলে উনি একজন বিজ্ঞ আইনজীবী, রাষ্ট্রের দায়িত্ব হলো তার প্রোটেকশন দেয়া। ডেভিলকেও তাকে আইনের শাসন দিতে হবে। সে যদি এখন পর্যন্ত কোর্টে প্রমাণিত হয় না যে দোষী, না দোষী এখনো প্রমাণিত হয় না, এখন এই সময় তারা যদি পিটায়, যদি সেখানে মারা যায়, এই দায়িত্ব তো ইউনিট গভর্নমেন্টের উপর আসবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর আসবে। তাহলে বহির্বিশ্বে কি মেসেজ যাচ্ছে যে একটা সরকারের কাস্টডিতে যায় এরকম রাস্তায় অ্যাটাক হচ্ছে? তাহলে একটা লোকের যখন নিয়ে যাচ্ছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে না কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেটা উনি বললেন, আমাদের জুডিশিয়ারি কিন্তু মাঝে মাঝে আমাদের বিচারপতিরা মাঝে মাঝে ভগ্নিপতির মতো আচরণ করছে, কিছু কিছু বিচারপতি। এইখানে ওনারা যে এই যে ইয়ের ব্যাপারে, যে মেয়রের ব্যাপারে কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে তার গেজেট করার জন্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনারকে। ইলেকশন কমিশন মতামত চাইছে কাদের কাছে? যারা টাকার বিনিময়ে প্রশাসক নিয়োগ করছে, তারা কোনো মতামত দেন নাই। আমি আমি সিভিল ইলেকশন কমিশনারকে বললাম যে আপনি ওখানে কেন মতামত চাইছেন? আপনি তো মতামত কোর্টের আদেশটা আপনার জন্য ম্যান্ডেটরি। উনি বললেন আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, সেই জন্য ওখানে ওরা মতামত চাইছে। তারপর দেখি ওরা মতামত দিলে যে আমরা যেটা মানবো তা না। তারপরে ইলেকশন কমিশনার সঠিক কাজ করছে, যেহেতু কোর্টের আদেশ তো এটা, কোর্টে এটা আদেশটা না দিয়ে ডেটটা পিছনে দিতে পারতো। দেখেন আচরণ কোর্টও কিরকম আচরণ করছে। এখানে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে বলছে, তাহলে ওই ডেট পর্যন্ত ওনারা পিছাইতে পারতো। অনেক জেনুইন কেস তারা ডেট ফেলাচ্ছে, ডেটের পর ডেট ফেলাচ্ছে, আর এটার ব্যাপারে এত তাড়াতাড়ি করে ডেট দিয়ে তারা বলে দিচ্ছে শপথ নেওয়ার জন্য। এতে কিছুই বেনিফিট হবে না। তার এখানে একটা বিতর্ক সৃষ্টি করে দিছে। এটা গেল এক। দ্বিতীয় নম্বর হলো এই যে যেমন তুমি বলছিলে যে এই যুদ্ধের ব্যাপারে যেটা বলছো, দেখো এই যে মোদি কিন্তু সেনা প্রধানদেরকে নিয়ে তাদের কোর কমান্ডারদের নিয়ে মিটিং এ বসছে। কোর কমান্ডাররা সব বলে দিছে যে স্যার আমাদের অনেক গোলাগুলি নাই, আর কিছু গোলাগুলি আছে অনেক আগে কিনা, এগুলি ফুটে না এখন। তো বলছে পাকিস্তানের সাথে এখন যুদ্ধ করার এখন আমাদের ওই রকম সক্ষমতা নাই এখন। আর আণবিক বোমা যেটা আছে নিউক্লিয়ার, এটা ব্যবহার করলে এরাও ব্যবহার করবে। দুজনের হাতে যদি বন্দুক থাকে তো বন্দুক ব্যবহার হয় কম, যে ও মারলে তো আমিও মারবো। আর এটা এখন তারা কেউ দুজনের কেউ এফোর্ড করতে পারবে না। ইন্ডিয়ান সোলজাররা কোনো ভালো সোলজার না, এদের হায়ার করা সোলজার। যেমন ওদের গুর্খারা, আমরা তো মুক্তিযুদ্ধ করছি, দেখছি তো আমরা, গুর্খারা ভালো যোদ্ধা, এরা কিন্তু অন্য তাকে হায়ার করে আনা। এটা নেপালের অধিবাসী, এরা কিন্তু ওদের স্থানীয় না। যারা যে সেনাবাহিনী হায়ার করে পালতো, যেমন রাশিয়াতে কি হলো, ওরা বিদ্রোহ করে বসলো, হায়ার করা ইয়েরা সোলজারেরা। তো এদের কাছে এরা কিন্তু ভীতু। আমাদের ফজলুর রহমান সাহেব, জেনারেল ফজলুর রহমান সাহেব যখন নিয়ে আসলো কতগুলো মাইরা, হ্যাঁ এখানে আমাদের একজন আহত হয়েছে মাত্র, 30 জনকে নিয়ে এসে বাসটা ঢুকাইয়া তারা তারপরে বিডিআর এর নাম চেঞ্জ করলো। কেন চেঞ্জ করলো? বিডিআর ওখানে যদি যায় দেখে বিডিআর কে, ওরা নার্ভাস হয়ে যায়। তখন তারা একটা পলিসি আটলো, হাসিনারে দিয়ে বিডিআর নাম চেঞ্জ করলো। আমি সেটা চ্যানেলে প্রথম স্যাটেলাইটে আমি তুলছি যে নাম কেন পরিবর্তন করা হলো। তখন এটা গৌরেজ সাহেব ছিল আলোচক, আর আনিসুল ইসলাম মাহমুদ ছিল আলোচক, আমি আলোচক। আমি বললাম যে কেন এটা করো? ওনারা যুক্তি দিলেন যে ওরা এরকম একটা অঘটন ঘটাইছে বিডিআরে, তারপরে এটা আর্মি তো এরকম ঘটাইছে, আর্মির নাম কি পরিবর্তন করছে? কোন ইমাম সাহেব যদি চুরি করে তাহলে দেশের সকল ইমামের পোস্টকে আমি অ্যাবলিশ করবো? এটা তো আপনারা গার্ড করছেন, ডাউনগ্রেড করছেন, যেটা ফোর্সকে ডাউনগ্রেড করছেন। অর্থাৎ গার্ড মানে চৌকিদার, তো চৌকিদারে গেলে চৌকিদারের মতো ট্রিটমেন্ট পাবে। এটা ইন্ডিয়ার পরামর্শে, যেহেতু তাদের বিএসএফ ওটা আসলে নার্ভাস হয়ে যায়। আমাদের একজন বিডিআর দেখলে আমি এখনো আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলবো বিডিআর এর নামটা যেন পুনঃস্থাপন করা হয়। ওরা যদি যেহেতু তারা কোর্টে তুলবে, তাহলে লোকে জানার আগে তারা তুলে আগে নিয়ে যাইতে পারতো, নিয়ে ওখানে রাখতে পারতো। হ্যাঁ তারা সেটা করে নাই। তার মানে তারা সরকারের কাস্টডিতে তারা একটা ইম্পর্টেন্ট লোক, সে এখনো পানিশমেন্ট তো হয় নাই। আমি বলছি না যে সে ভালো বা মন্দ, সেটা আমি বলছি না, কোর্ট কর্তৃক প্রমাণিত হোক, কিন্তু তার নিরাপত্তা বিধান করা সরকারের জন্য ম্যান্ডেটরি। তো ইনারা আরো বেশি দিন থাকতে চাচ্ছেন। এখনই এই অবস্থা, একটা সেক্টর আমরা দেখছি না। আবার মব জাস্টিস বলা হচ্ছে, মব আবার জাস্টিস হয় কি করে? আমি একটা কথা বলি, রশিদ ফারুককে তো শেখ মুজিব মেরে ফেলছে, তো হাসিনা ক্ষমতা থাকাকালীন তো তারা তো পিটাই মারে নাই রাস্তায়।
তাকে তো আইনের শাসন দেওয়া হয়েছে, তার তো চিকিৎসাও দিতে হয়েছে, তারপরে আইনে তার ফাঁসি হয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে না দেওয়া, এটা তো সরকারের ব্যর্থতা। তাহলে এতগুলি ব্যর্থ, তাহলে আমি ওই যে যার জন্য বলছি যে আমি ডাইরেক্ট একটা বলছি যে ডক্টর ইউনূস সাহেবের কাছে বলছি বিনীতভাবে, আপনি সরকারের পক্ষে থাকেন, আর আমি জনগণের পক্ষ থেকে আপনার ডাইরেক্ট আমি লাইভ অন এয়ারে আমি ডিবেট করতে চাই। আপনি কথা, আপনাকে আরো 10 বছর জন্য আমরা সুপারিশ করবো, আপনি 10 বছর থাকেন। কিন্তু আগে আপনি যে এই পর্যন্ত যেগুলি দেখছে সকালবেলা বোঝা যায় সারাদিনটা কেমন যাবে, তাহলে আপনি ওইটা আমার চ্যালেঞ্জ তো ওনারা গ্রহণ করে নাই, আমি তো মিডিয়া এটা বলছি। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে কতগুলো হচ্ছে, এনারা যারা যেসব দালালেরা অনেকদিন ওনাকে রাখতে চায়, ওই দালালরা এটা জবাব দেখ যে এইসব হচ্ছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাহলে কি হবে? মানুষ আইন যখন দেশের আইন একদম তলানিতে পৌঁছে তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। এই ঘটনাগুলি কেন করতেছে? যে আইনের শাসন তো নাই, আইনের প্রোটেকশন তো নাই, সেই জন্য এখন লোকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। তো এটা তো একটা সভ্য জাতি, আমরা কি আফ্রিকার জঙ্গলের বাস করছি আমরা? আর আমাদের উনি সারা বিশ্বের মধ্যে বলতেছেন, উনি এখন ওনার যেটা কাজ সেগুলি বাদ দিয়ে উনি ওই অপশনাল সাবজেক্টের মধ্যে চলে যাচ্ছেন। তো এগুলি ব্যাপার হচ্ছে, এগুলি এখনো দয়া করে সবাই আমরা সমস্যার কথা বলতে হবে। জাতির যে যে এই দেশটা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটার ব্যাপারে আমাদের সমস্যার সবাই কথা বলতে হবে, কোনো লোভ লালসার মধ্যে না যাইয়া। তো এই জন্য কিছু কিছু লোক আছে সবসময় দালাল সৃষ্টি করা হয়, দালালেরা সবসময় এই আপনার করবে। একটা দার্শনিক বলছেন ফিলোসফি অফ পটেটো, আলু আলু তত্ত্বতে সেখানে বলা হয়েছে যে কিছু দালাল শ্রেণী, লুবি শ্রেণী শেয়ারের প্রশংসা করতে থাকে, যখন শেয়ারে যে আসে তার প্রশংসা করতে, তারে ফেরেস্তা বানায় দেয়, আর সেও মনে করে আমার তো সব প্রশংসা করতেছে, চোখের সামনে প্রশংসা দেখে, হাসিনের প্রশংসা দেখছে, কিন্তু পরে তো পলাইতে হয়েছে। তো সেই জন্য এদের উদ্দেশ্য সরকারের প্রশংসা করা না, এর উদ্দেশ্য হলো সরকারের প্রশংসা করছে হালুয়া রুটি খাওয়া। আর যারা ক্ষমতা আছে তারাও প্রশংসা করবে। কেন প্রশংসা করবে? আর বেশি থাকতে বলে তাদের লাভ। এখন হাসিনার পিএস জাহাঙ্গীরের 400 কোটি টাকা পাওয়া গেছে 16 বছরে। এখন এলজিআরই মিনিস্টারের পিএস 332 কোটি, যদি 16 দিয়ে গুণ দিলে কত হচ্ছে? এটা জব কে দিবে? তাহলে এখন ওনার তো সিগনেচার করতে হয়েছে, সিগনেচার না করলে পিএ কেন টাকা দিবে? দুই একটা কাজ তো করে দেখাতে পারছে। আমাকে এমনও লোক বলছে যে জাহাঙ্গীরকে টাকা দিচ্ছে, আমি নমিনেশন আমাকে দেয় নাই। নোয়াখালীর এক ক্যান্ডিডেট আমাকে এমপি কে পদপ্রার্থী, সে বলছে আমি জাহাঙ্গীরের পিছনে তুমি একটা টিভি এর পিছনে কেন দৌড়াচ্ছ, বলে যে আমার প্রথম নমিনেশন দেয় নাই। পরে আমি জাহাঙ্গীরকে ধরলাম, তাহলে 2 কোটি টাকা দিলাম, সে হাসিনের রুমে ঢুকলো, পরক্ষণে এসে আমার ডিক্লেয়ার হলো আমি নমিনেশন পাইছি। তো আমি ওর পিছনে দৌড়াবো না কেন? তাহলে পিএস এর সময় দুই একটা কাজ করে তো সে প্রমাণ করছে, আমাদের অ্যাডভাইজার দিয়ে তো সাইন করাইছে, তারপরে তার বাড়ছে, তার ক্রেডিবিলিটি বাড়ছে, বাড়ার পরে তো সে আরো টাকা কামাইতে পারছে। আবার এখন উনি বলতেছেন উনি তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কাস্টডিতে নিতে হবে, দুদক তদন্ত করবে। আমরা দেখি দুদক একটা স্বাধীন সার্বভৌম একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে 2 জন ছাত্র গেলেন, কি জন্য গেলেন? আমরা বিশ্ব সূত্রে জানলাম যে তদবির করতে গেছেন, ওর বিরুদ্ধে কেস করুন, ওর বিরুদ্ধে। তাহলে সেটা মিডিয়া আসলো না। আর একটা ছাত্র নেতা 2 জনের লগে দুদকে দেখা করার কি জরুরি হয়ে গেছে গা? তো এখন এই যে আমরা সব জায়গায় যদি কম্বলের পশম পারলে কম্বল থাকে না, এখন আমরা কি বলবো? এখানে অনেকে আমাদের বন্ধু বান্ধব। তারপরে আরেকটা জিনিস বলি, এই যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হচ্ছে, তার সার্টার অফ ডিউটি কি? ক্যাবিনেটের সিটি হচ্ছে, কোনো সার্টার অফ ডিউটি লেখা নাই। বলা হচ্ছে শুধু আপনাকে প্রতিমন্ত্রী মর্যাদা, আপনাকে সচিব পদ মর্যাদা, একই কিন্তু সহকারী, বিশেষ সহকারী, কোনোটা প্রতিমন্ত্রীর মতো মর্যাদা, কোনোটা মন্ত্রী পদ মর্যাদা, কোনটা সচিব পদ মর্যাদা। এটা কি গ্রামীণ ব্যাংক? এখানে তো একটা প্রতিটা অর্গানাইজেশন একটা সেট আপ আছে। আমাদের আগেও 3টা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট গেছে, তো এখানে পোস্টে তো নাই। আর এই যে সংস্কার কমিশন করছে, এটা সাংবিধানিক ভাবে, এই যে আমাদের মহসিন ভাই আছে, উনি অনেক আইনের জাহাজ, আমরা যতদূর জানি। তো উনি বলুক না এইগুলি সংবিধানের ভাবে, এই এই সংস্কার কমিটির কোনো অস্তিত্ব আছে? ওটার কোনো পোস্ট আছে? এদের সুপ্রিম কোর্টের বিচারপতির, এপিলেট ডিভিশনের বিচারপতির সুযোগ সুবিধা দিচ্ছে। ওনারা যদি দেশপ্রেমিক হইতো তাহলে তো ওনারা অনারিয়াম নিত না, ওনারা টাইম বাড়াচ্ছে সাথে। একটা তদন্ত কমিটির কিছু তো আছে, একটা ফরম্যাট তো একটা তৈরি করা আছে, এর মধ্যে কিছু ইন্ডাকশন হবে, কিছু ডিডাকশন হবে। রাষ্ট্রের অনেক সময় অনেক তদন্ত কমিটি করে দেওয়া হয়, তারা সুপারিশ 7 দিনের মধ্যে রিপোর্ট দেয়, নাহলে 14 দিন লাগবে। তাহলে এদেরকে এত মাসের পর মাস কেন আমরা সংস্কার কমিশন রাখছি? সংস্কার কমিশনের অস্তিত্ব পাইলে কোথা থেকে উনি? এদের কি ম্যান্ডেট জনগণের কাছে আছে? আবার এই দেখেন ডিস্টিংগুইশ প্রফেসর বলা হচ্ছে, ওই নাইমুল ইসলাম বললো কি যেন, এমিডিয়ার্স সম্পাদক ভাই। আমি তো হারবার্ডে, মহসিন ভাই হারবার্ডের প্রফেসরের কোন জায়গায় ডিস্টিংগুইশ প্রফেসর কে হেনিজেনের নামে লাগাইছে, ওই যেখানে ফরাদ ভাই আছে। ডিস্টিংগুইশ প্রফেসর কোথায় আছে পৃথিবীর? কোথায় দেখছেন আপনি যে কোনো পোস্টের মধ্যে হারবার্ডের কোনো প্রফেসরের নামের গোড়ায় আছে? এসব নিজে নিজে লাগাই নিছে। হরগঙ্গা কলেজের, আমেরিকার একটা হরগঙ্গা কলেজের প্রফেসর এই দেশে থাকে না, তারই সংস্কার দিবে, আইন কোনো তার সাবজেক্ট না। তো এরকম প্রত্যেকটারে আমরা বলতে পারবো কার কি আছে। তো এদের কথা আমরা, ইসাদের উপজেলা চেয়ারম্যান সিস্টেমটা কত সুন্দর একটা সিস্টেম, গভর্নমেন্ট আরেক গভর্নমেন্ট সেটা বাতিল করে দিল।
তাহলে এই যে আমরা সময় নষ্ট করছি আর এটা দেখায় দেখে আমরা ইলেকশনে পিছাচ্ছি, তার মানে কি? তার মানে জনগণকে মফিজ বানাচ্ছি আমরা, আর কিছু লোক দালাল শ্রেণীর লোকের সপক্ষে কথা বলতেছে। তো এখন এই পর্যন্ত এখন আমাদের কোর্টও তো একটা ভূমিকা রাখতে পারে, কোর্ট তো একটা ভূমিকা দিয়ে একটা নির্দেশনা দিতে পারে। আমরা সো মোটো হয়, আজকে আমরা কোর্টের কোনো সো মোটো দেখি না। আচ্ছা আসেন, এটা এই যে আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হলো, বলা আছে, মহসিন ভাই আছে এখানে, বলা আছে সেখানে যে সরকারের সুপারিশ কমে রাষ্ট্রপতি এক করবে। তো ওই তো তখন তো সরকারে নাই, তাহলে অ্যাটর্নি জেনারেলের জন্য কে সুপারিশ করলো? আইজি নিয়োগ দেওয়া হয়েছে, তখন কোনো সরকারে নাই। আর আসিফ নজরুল সাহেব এত যোগ্য লোক, তাহলে 3 দিন গভর্নমেন্ট ছিল না, এই কন্টিনিউশন নাই কেন গভর্নমেন্টের? তো উনি ওই সময় বলতে পারতো, একটা অধ্যাদেশ জারি করে বলতে পারতো যে রাষ্ট্রপতি তার অতিরিক্ত দায়িত্ব তত্ত্বাবধায়ক হিসেবে থাকতে পারে। আমি হলে তো ওই কথাটা বলতাম যে একটা অধ্যাদেশ জারি করে, তাহলে ওইটা না নেওয়া পর্যন্ত রাষ্ট্রের একটা কন্টিনিউশন থাকবে। তাহলে ওই পিরিয়ডটুকু যা সাইন করছে, যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সবগুলি অবৈধ হবে, টাকা ফেরত দিতে হবে।